তুমি না চাইলে কিচ্ছু করব না। তুমি কি চাও বলো? সন্ধ্যা চুপ, একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে সন্ধ্যার হাঁটু সমান চুলগুলো দুই সাইড দিয়ে হেলে সামনের দিকে এসেছে। শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে আছে। বাম কাঁধে শাড়ির আঁচল নেমে মেঝে ছুঁয়েছে। আকাশ ঢোক গিলে বলে, শোনাবো, আর কতক্ষণ অপেক্ষা করবো এসো? সন্ধ্যাকে এবারেও চুপ দেখে আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব ঘিরে ধরে। চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে, হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা, কিছু করবো না বউ। কথাটা বলে উল্টো ঘুরতে নিলে সন্ধ্যা এগিয়ে এসে ডান হাতে আকাশের বাঁ হাত টেনে ধরে। আকাশ সাথে সাথে ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকেই চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। সন্ধ্যার চোখে মুখে লজ্জা, তবুও দৃষ্টি সরালো না। আকাশ দ্রুত সন্ধ্যার দিকে পুরোপুরি ফিরে দুহাতে সন্ধ্যার কোমর ধরে নিজের সাথে চেপে ধরে। মুখ এগিয়ে এনে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফিসফিসিয়ে বলে, আমার সোনা বউ তুমি। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে। সন্ধ্যা কেঁপে উঠল। লজ্জায় মেয়েটা আকাশের প্রশস্ত উন্মুক্ত বুকে গুটিয়ে যায়। আকাশ ডান হাত তুলে সন্ধ্যার মুখের উপর আসা ছোট ছোট চুলগুলো কানে পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার বাম গালের সাথে নিজের গাল ঘষে ফিসফিসিয়ে বলে, আমার সন্ধ্যা মালতী ফুল তুমি। কথাটা বলে সন্ধ্যার গাল থেকে মুখ উঠিয়ে সন্ধ্যার বন্ধ চোখের দিকে তাকায়। সন্ধ্যা মৃদু কাঁদছে, তবে শান্ত। মেয়েটা চোখ বন্ধ রেখে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আকাশ ঢোক গেল। সন্ধ্যার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে ঘরের মাঝে বলে, তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। কথাটা বলি সাথে সাথে সন্ধ্যা ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালায়। সন্ধ্যা কেঁপে ওঠে, দুহাতে আকাশের পিঠ আঁকড়ে ধরে। আকাশ দুহাতে সন্ধ্যার কোমর আরো শক্ত করে ধরে। কিছু সময় পর আকাশ সন্ধ্যা ঠোঁট জোড়া ছেড়ে সন্ধ্যার মুখের দিকে তাকায়। সন্ধ্যার বন্ধ চোখের পাতা মৃদু কাঁপছে। আকাশ সন্ধ্যার পুরো মুখ অবলোকন করে নিঃশব্দে হাসল। সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালে আকাশের দৃষ্টিতে দৃষ্টি মিললে আবারও লজ্জারা ঘিরে ধরে। দৃষ্টিজোড়া নামিয়ে নেয়। আকাশের হাসি দীর্ঘ হয়। তার বউটা কি আদরে! দেখলেই শুধু চুমু খেতে ইচ্ছে করে। এগিয়ে এসে সন্ধ্যা ঠোঁট জোড়া একটা শুকনো চুমু আঁকে। সন্ধ্যা আবারও চোখ বুজে নেয়। আকাশ দুহাতে সন্ধ্যাকে নিজের দিকে টেনে নেয়। সন্ধ্যার গলায় মুখ নামিয়ে পুরো গলায় ছোট ছোট চুমু আঁকে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার কাঁধ থেকে থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। ধীরে ধীরে আকাশের হাতের বিচরণ বাড়ে। সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টান মেরে খুলে ফেলে। সন্ধ্যাকে নিজের কাছে টেনে নেয়। সন্ধ্যা ঝুঁকিল। এলোমেলো আকাশকে একটুও বাধা দেয় না, কিন্তু তার ভেতরটা কাঁপছে। স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার যে মনে পড়ে যায় একটা নরপশু তাকে ছুঁয়েছিল। তার শরীরের কোথাও বাদ রাখেনি। তার শরীরে নোংরা স্পর্শে ভরা। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার শরীরে এই নরপশুর স্পর্শের কথা আজও সন্ধ্যা ভুলতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তাকে স্পর্শ করার আগে সন্ধ্যা আকাশকে ডেকেছিল, তার সৌম্য ভাইয়াকে ডেকেছিল। কেউ তার ডাকে তার কাছে যায়নি, আর তারপর লোকটি তার উপর উঠে এসেছিল। কথাগুলো ভেবে সন্ধ্যা মুখ চেপে কাঁদে। এক পর্যায়ে মেয়েটি না পেরে ফুপিয়ে ওঠে। সন্ধ্যার ফোপানোর শব্দ পেয়ে আকাশ দ্রুত সন্ধ্যাকে ছেড়ে দাঁড়ায়। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় আকাশের দিকে। দু চোখের পাতা বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার বলতে ইচ্ছে করলো, আপনি সেদিন আসেননি আমার কাছে, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। আমি আপনাকে আমার খাঁটি পবিত্রতা দিতে পারছি না। সন্ধ্যা কথাগুলো মনে মনে আওড়ালেও ইশারায় আকাশকে বুঝিয়েও দিল। আকাশ সন্ধ্যার মনের কথাগুলো বুঝলো। ছেলেটা নির্জীব চোখে চেয়ে রইল তার সন্ধ্যা মালতীর দিকে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ে, দুহাতের মাঝে মুখ লুপিয়ে ফোপায়। আকাশ ঢোক গেল। তার আগে তার সন্ধ্যা মালতী অন্য কেউ ছুঁয়েছে ভাবলেই তার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে হাঁটু মুড়ে বসে। কান্নারত সন্ধ্যার পানে কতক্ষণ চেয়ে রইল। সন্ধ্যা মালতীকে এভাবে কাঁদতে রেখে তার বুকটা ফেটে যাচ্ছে। আকাশ ধরা গলায় বলে, আরে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মাথা তুলে আকাশের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। সন্ধ্যার পানিতে টইটুম্বুর চোখ জোড়া দেখে আকাশের বুক ভারী হয়।
সন্ধ্যা কাঁদতে কাঁদতে হাত দিয়ে ইশারায় তার ঠোঁটের কোণা দেখায়, গলা দেখায়, দুহাত বাড়িয়ে হাত দেখায়, দুপা একটুখানি সামনের দিকে বাড়িয়ে দিয়ে উন্মুক্ত পেট দেখায়। এরপর আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বোঝায়, ওই লোক আমার সব জায়গায় ছুঁয়েছে, আমি আর পবিত্র নেই। আকাশ সন্ধ্যার কথাগুলো পড়তে পারল, বুকটা হাহাকার করে উঠল। সেদিন যদি সে তার সন্ধ্যামালতীকে তার বুকে আগলে নিত, তবে আজ তার সন্ধ্যামালতীর জীবনে এমন একটু কালো অধ্যায় থাকতো না। আকাশের ছটফট লাগে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার সন্ধ্যামালতীর যন্ত্রণা যে সহ্য হয় না। আকাশ মেঝেতে একেবারে বসে পড়ল, ডান পা সামান্য উঁচু করে রেখে ডান হাত ডান পায়ের উপরে রেখে মাথা নিচু করে নিল। সে কিভাবে তার সন্ধ্যামালতীর স্মৃতি থেকে এসব জঘন্য অনুভূতি মুছিয়ে দিবে? সে তো ওই লোকগুলোকে এক চুল পরিমাণ ছাড়েনি, কিন্তু তাতে তো তার সন্ধ্যামালতীর স্মৃতি শুদ্ধ হয়ে যায়নি। আকাশের মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবাও পরপারে চলে গিয়েছে, কিন্তু বাবা তার সন্ধ্যামালতীকে একই অভিশপ্ত জীবন দিয়ে গেল। তার বাবা কি একটাবার পারত না সন্ধ্যামালতীকে নিজের মেয়ে ভেবে এমন অভিশপ্ত জীবনে ঠেলে না দিয়ে ছেড়ে দিতে? সেদিন যদি তার সন্ধ্যামালতী রেপ হয়ে যেত, নিয়াজ না বাঁচাতো, তবে তার সন্ধ্যামালতীর অবস্থা এখনকার চেয়েও কতটা করুণ হতো। কথাটা ভাবতে আকাশের রুহ কেঁপে উঠল। আকাশের কষ্ট হয় তার সন্ধ্যামালতীর জীবনের এই কালো অধ্যায় তারই বাবার জন্য। সে ছেলে হয়ে মানতে পারে না। সে সন্ধ্যামালতীকে বলেছিল তার বাবাকে ক্ষমা করে দিতে, অথচ তার সন্ধ্যামালতীর জীবন থেকে তার বাবাই এক টুকরো সুখ কীভাবে কেড়ে নিয়েছে। তার সন্ধ্যামালতী আজ ও হঠাৎ করে অন্ধকার দেখলে ভয় পেয়ে যায়। আজও সেসব জঘন্য স্মৃতি তার সন্ধ্যামালতীকে ভালো থাকতে দেয় না। কথাগুলো ভেবে আকাশের চোখের কোণে পানি জমে। তার বাবা, তার সন্ধ্যামালতী, তার ভালোবাসা, অথচ কি থেকে কি হয়ে গিয়েছে। আকাশ ভাঙা গলায় বিড়বিড় করে, তুমি কেন এতটা খারাপ হয়েছিলে বাবা? এই দেখো, তোমার জন্য আমার সন্ধ্যা মালতী ভালো নেই। আমার সন্ধ্যা মালতীর পরিচ্ছন্ন জীবনটা কেন এভাবে কাঁটাযুক্ত করে দিয়ে গেলে বাবা? কথাগুলো বলতে গিয়ে আকাশের চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছেলেটা কয়েকবার শুকনো ঢোক গেল, ডান হাতে চোখ জোড়া ডলে নিজেকে সামলে নিতে চাইল। মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছেই। আকাশের বুকে ব্যথা বাড়ে, হাঁটুর উপর ভর দিয়ে বসে সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দুহাতে সন্ধ্যার দুগাল আগলে নিয়ে সন্ধ্যার মাথা উঁচু করে ধরে। সন্ধ্যার বদ্ধ চোখের পাতা বেয়ে চুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ ঢোক গেল, করুণ সুরে ডাকে, শোনাও বাবু। আকাশের আবেগ মাখা ডাকে সন্ধ্যা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়, আকাশের সাথে চোখাচোখি হয়। আকাশ সন্ধ্যার কান্না ভেজা চোখে চোখ রেখে ভারী গলায় বলে, পবিত্রতার খাতায় আমার সন্ধ্যা মালতীর অবস্থান সর্বদা শীর্ষে থাকবে, বুঝেছ সোনা বাবু? আকাশের কথাটি শুনে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে রইল আকাশের দিকে। সময়ের সাথে সাথে কান্নার গতি কমে আসে তার। আকাশের লালিত চোখ জোড়ায় দৃষ্টি রেখে অপলক চেয়ে রইল। সে আকাশকে যত দেখে তত অবাক হয়। আকাশকে তার একদম অন্যরকম এক মানুষ মনে হয়। আকাশ দুহাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, এরপর সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা কিছু বলল না, সে শুধু আকাশকে দেখছে। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে একটি চেয়ারে বসে, এরপর তার কোলে সন্ধ্যাকে বসিয়ে দুহাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যা চোখ বুজে নেয়, গুটিসুটি মেরে আকাশের বুকে লেপটে যায়। আকাশ বেশ কিছুক্ষণ চুপ থাকে। সন্ধ্যার কান্না থেমেছে, তবে থেকে থেকে কেঁপে উঠছে। আকাশ সন্ধ্যার মাথায় দুটো চুমু খায়, এরপর সন্ধ্যার থুতুনিতে হাত রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে। সন্ধ্যা পিট পিট করে চোখ মেলে। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে। চাঁদের আলোয় দুজন দুজনার দিকে প্রায় অনেকটা সময় চেয়ে রইল। দুজনেই নিশ্চুপ। আকাশ ঢোক গেল, এরপর সন্ধ্যার চোখের দিকে চেয়ে ভারী গলায় বলে, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে লড়াই করে বাঁচতে হয় সন্ধ্যা মালতী, হয় নিজের সাথে, নয়তো অন্যের সাথে, নয়তো কাছের মানুষগুলোর সাথে, যারা আপন হয়েও পেছন থেকে ছুরি চালায়। এটুকু বলে আকাশ থামল, গলা বেঁধে আসে। তার বাবা তাকে কেমন ভালোবাসতো সে তার সন্ধ্যামালতীকে এত ভালোবাসে জানার পরেও তার বাবা তার থেকে তার সন্ধ্যামালতীকে
কেড়ে নেয়ার জন্য সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার সন্ধ্যামালতীকে তার বাবা কতবার মারতে চেয়েছিল, আর আল্লাহ তার সন্ধ্যামালতীকে বারবার বাঁচিয়ে নিয়েছে। আকাশ ঢোক গেল। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, আমি ভেবেছিলাম তুমি পুড়ে গিয়েছো, আর তাই আমার অপেক্ষাটা ছিল কেবল মৃত্যুর। আমি সব ভুলে শুধু তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতাম সন্ধ্যা মালতী। সন্ধ্যা ফ্যালফ্যাল করে আকাশের দিকে চেয়ে আছে। মুহূর্তেই মেয়েটার চোখ জোড়া ভরে ওঠে। সে বুঝে পায় না আকাশ তাকে কেন এত ভালোবাসে। তার কি আছে যে আকাশ তাকে এত ভালোবাসে? আকাশ তার ডান হাতে সন্ধ্যার বাম হাত তুলে তার ডান গালে ঠেকিয়ে মলিন গলায় বলে, আমার সোনা বউ তুমি, আর কখনো সেসব ভাববে না। মনে আসলে ওসব ভাবনা তাড়িয়ে দেবে। আমার সোনা বউ আমার কাছে পবিত্র, একদম খাঁটি। আর কখনো ওসব ভাববে না। তুমি সেসব ভাবলে ভীষণ ব্যথা পাই আমি। আমি জানি আমার সন্ধ্যা মালতী ভীষণ নরম মনের মেয়ে, কিন্তু প্রয়োজনে সে একটু হলেও স্ট্রং। আমি এটাও জানি। তবে তুমি কেন আগের বাজে স্মৃতি ভেবে কষ্ট পাও সন্ধ্যা মালতী? তুমি না আমার স্ট্রং সোনা বউ। আকাশের কথাগুলোই কি ছিল কে জানে। সন্ধ্যার ভারী বুকটা নিমিষেই হালকা হয়ে গেল। আবেগে মেয়েটার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যাকে কাঁদতে দেখে আকাশ বিচলিত হয়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আমি স্ট্রংই থাকবো, আর আপনি অনেক ভালো। এরপর নিজে থেকে এগিয়ে এসে দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে। সন্ধ্যার কাজে আকাশ একটু অবাক হলো, সাথে একটু হাসলো। নিজেও দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। খেয়াল করলো সন্ধ্যার পরনে শাড়ি নেই। আকাশ দুষ্টু হেসে ফিসফিসিয়ে বলে, সন্ধ্যা মালতী, তোমাকে শাড়ি ছাড়া বেশি সুন্দর লাগে। আমি শিওর বাকিগুলো খুলে ফেললে আরো বেশি সুন্দর লাগবে। খুলে দেই বউ। আকাশের কথায় সন্ধ্যা কেঁপে ওঠে। তার মনেই ছিল না শাড়ির কথা এতক্ষণে খেয়ালে এসেছে। সন্ধ্যা দ্রুত আকাশকে ছেড়ে দেয়। এরপর আকাশের কোল থেকে নামতে চাইলে আকাশ শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ঘোরায়। সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে আকাশ একটু হাসলো, তবে কিছু বলল না। আর ভাবল সন্ধ্যাকে সময় নিয়ে আগে একদম স্বাভাবিক করতে হবে। অতপর সন্ধ্যাকে কোলে নিয়ে ঘরে আসে। বিছানার উপর সন্ধ্যাকে বসিয়ে দিয়ে মেঝে থেকে সন্ধ্যার শাড়ি উঠিয়ে সন্ধ্যার কোলের উপরে রাখে। সন্ধ্যা অবাক হয় আকাশের কাজে। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে মৃদু হাসল। সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে বলে, শাড়ি পরে নাও বউ, আমি 5 মিনিটে আসছি। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের মনোভাব বোধহয় সন্ধ্যা বুঝল। আকাশের চিন্তাভাবনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা জন্মালো তার। সন্ধ্যা বিছানা থেকে নেমে শাড়ি পরে নিল। এরপর বিছানার এক পাশে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিটের মাথায় আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা আকাশকে দেখে বুঝল আকাশ শাওয়ার নিয়েছে। আকাশ কোনো দিকে না তাকিয়ে বিছানায় এসে সন্ধ্যার পাশে শুয়ে সন্ধ্যাকে টেনে জড়িয়ে ধরল। সন্ধ্যা কিছু বলল না, ভ্রুকুচকে চেয়ে রইল আকাশের দিকে। এত রাতে গোসল করার কি দরকার পড়ল আকাশের? সন্ধ্যা সেটাই ভাবছে। আকাশ সন্ধ্যাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিটিমিটি হেসে বলে, গরমে ঘেমে গিয়েছিলাম বলে শাওয়ার নিলাম। উল্টাপাল্টা ভাবা বাদ দাও বউ। তোমার বর এতটা উইক না, ভীষণ স্ট্রং, বুঝেছো? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। লজ্জায় দ্রুত চোখ খিচে নেয়। আকাশ হাসল। সন্ধ্যা তার মাথা বুকে চেপে চোখ বুঝল। প্রায় 5 মিনিটের মাথায় আকাশের বুক ভেজা ভেজা লাগলো। ভ্রুকুচকে তাকায়। চোখ মেলে সন্ধ্যার কপালে হাত দিয়ে সন্ধ্যার মুখ সামান্য ঠেলে সন্ধ্যার মুখের দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখ বেয়ে নোনা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আকাশ দ্রুত দুহাতে সন্ধ্যার দুগাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, কাঁদছো কেন শোনা বউ? একটু আগে যে বললে তুমি স্ট্রং থাকবে। সন্ধ্যা চোখ মেলে আকাশকে বোঝায় সে ওই জন্য কাঁদছে না। আকাশ বুঝতে পেরে বলে, তবে কেন কাঁদছো? আমি কষ্ট দিয়েছি? তাহলে সরি বউ। সন্ধ্যা এবারেও মাথা নাড়িয়ে না বোঝালো। আকাশ ভ্রুকুচকে বলে, তাহলে কেন কাঁদছো? সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, সৌম্যের জন্য কাঁদছো বউ? সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশ বুঝল তার বউ আবার ভাইয়ের জন্য কাছে। ভালোই লাগলো তার।
কয়জন বোন বাইকে এভাবে ভালোবাসে? সৌম্য তার সন্ধ্যা মালতীকে কত ভালোবাসে, কিন্তু আকাশের আফসোস একটাই, তার বউটা ভাই পাগল হলেও স্বামী পাগল আর হলো না। সে হতাশ, একদমই হতাশ। সন্ধ্যাকে ছেড়ে আকাশ উঠে দাঁড়ালো। এরপর এগিয়ে গিয়ে কাবার থেকে একটি সাদা পাঞ্জাবি বের করে গায়ে জড়িয়ে নেয়। এগিয়ে এসে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে। হাতঘড়ি ডান হাতে পড়তে পড়তে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা শোয়া থেকে উঠে বসেছে, তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। আকাশ হাতঘড়ি পরে এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা অবাক হয়। কিছু বোঝানোর জন্য সন্ধ্যা তার বাহাত আকাশের ডান গালে রাখলে আকাশ মুখ বাঁকা করে সন্ধ্যার হাতে একটা চুমু খেয়ে সন্ধ্যার দিকে তাকায়। ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ি বেয়ে নামতে নামতে সন্ধ্যার দিকে চেয়ে বলে, ভেবেছিলাম আগামীকাল অফিসের কিছু কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যা মালতীকে তার ভাইয়ের বাড়ি নিয়ে যাব, কিন্তু বউ আমার যা ছিঁচকা দুনে আবার সব প্ল্যান ভেস্তে দিল। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এত রাতে তাও আবার এভাবে তাদের গ্রামে যাবে আকাশ? সন্ধ্যা দ্রুত আকাশের গালে হাত দিয়ে তার দিকে ফেরাতে যায়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কি বউ, চুমু খাবে? সেটা বলতে বলতে মুখ নামিয়ে সন্ধ্যার ঠোঁট জোড়া একটা চুমু আঁকে। সন্ধ্যা হতাশ হয়ে চেয়ে থাকে। আকাশ বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে রাখা গাড়ির এখানে এসে সন্ধ্যাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে সন্ধ্যা আকাশের পাঞ্জাবির কলার টেনে ধরে। আকাশ আবারও সন্ধ্যার ঠোঁটে শুকনো চুমু খায়। সন্ধ্যা বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। সুযোগ পেলেই শুধু চুমু তাকে। আকাশের পাঞ্জাবির কলার ছেড়ে দেয় সন্ধ্যা। আকাশ একটু হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির গেট লাগিয়ে এসে একদম মেইন গেট খুলে দেয়। দারোয়ান ঘুমিয়েছে, তাই আকাশ নিজেই সব করলো। তার মা ঘুমিয়েছে, রাতে মাকে আর জ্বালালো না, এজন্য আকাশ বায়ানের নাম্বারে একটি মেসেজ করে। ঘুম থেকে উঠেই আমার মাকে নিয়ে তোমার গার্লফ্রেন্ডের গ্রামের বাড়ি আসবে। মেসেজটি বায়ানকে সেন্ড করে আকাশ গাড়িতে উঠে বসে। গাড়ির ড্যাশবোর্ডের উপর ফোন রেখে পাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা পাশের সিটে বসে আছে। আকাশ গাড়ি স্টার্ট দেয়। মেইন গেট থেকে গাড়ি বের করে আবারও গাড়ি থেকে নেমে গেট লাগিয়ে দেয়। এরপর গাড়িতে এসে বসলে সন্ধ্যা আকাশের ফোন আকাশের সামনে ধরলে আকাশ পড়ল। এখন অনেক রাত, আমাদের গ্রামে এখান থেকে অনেক দূর। এত রাতে এত দূর আপনি গাড়ি চালিয়ে যাবেন? আপনি কি পাগল? আকাশ সন্ধ্যার হাত থেকে তার ফোন নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। এরপর সন্ধ্যাকে পাশের সিট থেকে এনে তার কোলে বসিয়ে বলে, পাগলই তো আমি, বোঝো না তুমি? সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আকাশ গাড়ি স্টার্ট দিলে সন্ধ্যা পাশের সিটে বসতে গেলে আকাশ সন্ধ্যার কোমর চেপে বলে, এখানেই থাকতে হবে বউ, নয়তো চুমু খেতে প্রবলেম হবে। রাত জেগে গাড়ি চালাবো, এনার্জি লাগবে, বুঝো না? সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা মারুতিকে চুমু খেলে আমি স্পেশাল এনার্জি পাবো, আর আমার সেই স্পেশাল এনার্জিতেই গাড়ি চলবে ঘন্টার পর ঘন্টা। কথাটা বলে সন্ধ্যার মুখে আবারও চুমু খাওয়ার জন্য এগোলে সন্ধ্যা দ্রুত তার দুহাতে পুরো মুখ ঢেকে নেয়। এই লোকটা আজ তাকে একটু শান্তি দিচ্ছে না, শুধু চুমু খাচ্ছে তো খাচ্ছেই। আকাশ একটু হাসলো। বাহাতে সন্ধ্যার মাথা তার বুকে চেপে গাড়ির স্টিয়ারিংয়ে দুহাত রেখে গাড়ি চালানো শুরু করে। সৌম্য আর ইরা বগুড়া মেইন শহরে বাস থেকে নেমেছে রাত 3:30টায়। এরপর একটি সিএনজি রিজার্ভ করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভদ্রলোক সৌম্যদের গ্রামের। সৌম্যকে দেখে যেন ঝটকা খেয়েছে। তাদের পুরো গ্রাম জানে সন্ধ্যা সৌম্য আগুনে পুড়ে মারা গিয়েছে, অথচ আজ হঠাৎ সৌম্যকে বগুড়া শহরে দেখে ভদ্রলোক ভয় পেয়েছে। সৌম্য পরিচিত মানুষকে পেয়ে সিএনজিতে উঠে বসলে ভদ্রলোক গাড়ি স্টার্ট দেয়। এখনও একটা কথা বলেনি। সে ঘর থেকেই বেরোতে পারছে না। এখন পর্যন্ত সৌম্যের সাথে কোনো কথা বলেনি। সৌম্য গলা ছেড়ে বলে, রাহেল মামা, কথা বলো না কেন? কতদিন পর দেখা হলো। রাহেল সৌম্যের বয়সী হবে। সে এবার উত্তর করে। লোকটির কথায় ইরা মুখে হাত দিয়ে একটু হাসলো। সৌম্যও হাসলো। এখানে জমি কেনা থেকে বাড়ি করার জন্য বেশ কয়েকবার এসেছিল লুকিয়ে, কিন্তু গ্রামের তার এক পরিচিত সেই সব করে দিয়েছে। এজন্য সৌম্যকে সেভাবে আসতে হয়নি। আর সে ছেলেটিকে
তার আর সন্ধ্যার ব্যাপারে বলতে নিষেধ করেছিল। ভেবেছিল একেবারে গ্রামে আসলে সবাই অবাক হবে, ওটাই ভালো লাগবে। অতপর সৌম্য হেসে বলে, মরিনি আমরা, আরেকদিন গল্প শোনাবো। মিথ্যা খবর পাইছো তোমরা, তোমাদের কি খবর বলো? সৌম্য সাথে সাথে উত্তর করে। বনুও ঠিক আছে। রাহেল ইরাকে দেখে বলে। সৌম্য মৃদুস্বরে বলে, আমার বউ। কথাটা শুনতেই লোকটি গাড়ির ব্রেক কষে। দ্রুত সৌম্য ডান হাতে ইরার পেট চেপে ধরে। ইরা দু হাতে সৌম্যকে চেপে ধরে। পড়তে পড়তে বেঁচেছে। সৌম্য সামনে তাকিয়ে দেখল রাহেল পিছু ফিরে তাদের দিকে চেয়ে আছে। ছেলেটি বিস্ময় কণ্ঠে বলে। সৌম্য মৃদু হেসে বলে, একেবারে গ্রামে চলে আসলাম, সব গল্প করব। কাল একবার আমার বাড়ি এসো। গ্রামে মাত্র যে নতুন বাড়িটা হয়েছে ওইটা আমার বাড়ি। রাহেল মাথায় হাত দিয়ে বলে। সৌম্য হেসে বলে, হায়াতকে আমি বলতে নিষেধ করেছিলাম, তোমাদের ঝটকা দিতেই এমন করেছে। রাহেল সিএনজি স্টার্ট দিতে দিতে বলে। সৌম্য মৃদুস্বরে বলে, সময় অনেক আছে, যাওয়া যাবে। ইরা পাশ থেকে ফিসফিসিয়ে বলে। এই লোকটা তোর কে হয়? সৌম্য মৃদুস্বরে বলে, প্রতিবেশী। প্রতিবেশী এভাবে কথা বলে? মনে হচ্ছে তোর আপন কেউ। ইরা অবাক হয়ে বলে। সৌম্য মৃদু হেসে বলে, গ্রামের সবাই পর হয়ে অনেক আপন হয়, গ্রামে থাকলে আরো ভালো বুঝবে। ইরা অবাক হলেও ভালো লাগলো তার। শহরে তো আপনজনারই পর হয়ে যায়, আর এখানে পররাই আপন হয়। প্রায় 1.5 ঘন্টা পর রাহেল সৌম্যদের বাড়ির সামনে এসে সিএনজি দাঁড় করায়। সৌম্য সিএনজি থেকে নেমে ইরার হাত ধরে সিএনজি থেকে নামায়, সাথে দুটো ব্যাগ নামিয়ে মাটিতে রাখলো। রাহেল সিএনজি থেকে নামলে সৌম্য ছেলেটির সাথে হাত মিলিয়ে একবার জড়িয়ে ধরে বলে। দিনে দেখা হবে, সময় পেলে এদিকে এসো। রাহেল হেসে বলে। এরপর লোকটি সিএনজিতে উঠে চলে যায়। সৌম্য পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। ধরণীতে সকালের আলো ফুটতে শুরু করেছে। ইরা ভ্রু কুঁচকে বলে, ওই গাড়ি কার? ইরার কথায় সৌম্য ফোনের ফ্ল্যাশ তার বাড়ির উঠানের দিকে ধরলে একটি কার গাড়ি থেকে অবাক হয়। ব্যাগ দুটো হাতে নিয়ে এগোতে এগোতে বলে, এটা আকাশ ভাইয়ের গাড়ি না? ইরা বলে। আমারও তো তাই মনে হচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে গাড়ির জানালার ভেতর দিকে ফোনের ফ্ল্যাশ তাক করলে দেখল আকাশ ড্রাইভিং সিটে বসে ঘুমিয়ে আছে, আর সন্ধ্যা আকাশের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরা মাথাটা একটুখানি ঝুঁকে আকাশের সন্ধ্যাকে দেখে অবাক হয়ে বলে, আরে এরা এখানে কি করছে? সৌম্য সোজা হয়ে দাঁড়ালো। ইরাও সোজা হয়ে দাঁড়ালো। সৌম্যের দিকে তাকিয়ে কিছু বলতে নেয়, তার আগে সৌম্য শব্দ করে হেসে দেয়। ইরা ভ্রুকুচকে বলে, কি হয়েছে? সৌম্য বহু কষ্টে নিজেকে সামলে বলে, বনু আমার জন্য কাঁদবে এটা জানতাম। বনু কাঁদলে আকাশ ভাইয়া ওকে আমার কাছে নিয়ে আসবে এটাও জানতাম, কিন্তু তাই বলে আমাদের আসার আগে এসে বসে থাকবে এতটা ভাবিনি। এমন হবে জানলে আসার সময় আকাশ ভাইয়াকে ঘরের চাবি দিয়ে আসতাম। এ পর্যায়ে ইরা নিজেরও হাসি পায়। ওদিকে সৌম্য ইরার কথাবার্তায় আকাশের ঘুম ভেঙে যায়। সে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, সৌম্য, বাড়ির তালা খুলে দাও, ঘুমানো লাগবে। সৌম্য দেখল আকাশের কোলে তার বনু ঘুমিয়ে। সৌম্যর কি যে ভালো লাগে তার বনুকে আকাশের সাথে ভালো থাকতে দেখলে। এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, আপনি আসবেন বললেন না যে? আকাশ হতাশ কণ্ঠে বলে, যা ভাই পাগল বোন বানিয়েছো, আমি বুঝে গেছি আমাকে ঘর জামাই থাকতে হবে। সৌম্য তার বাড়ির দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে চাবি বের করে। এরপর তালা খুলতে খুলতে বলে, আমি তো আগে থেকেই জানতাম, এজন্য এই বাড়িতে আপনাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে, চিন্তা করবেন না। ইরা ভ্রু কুচকে বলে, এই জন্যই তোকে সন্ধ্যার ব্যাপারে অনেক রিল্যাক্স মোডে দেখলাম, তাই না সোমো? সৌম্য একটু হাসলো। আকাশ ইরার দিকে চেয়ে হতাশার সুরে বলে, আমাকে সাধা সিধে পেয়ে ভাই বোন দুটোই কিভাবে জানায় দেখলে ইরা, তুমি সাবধানে থেকো। আকাশের কথায় ইরা হাসলো। সৌম্য বাড়ির ভেতর গিয়ে একে একে সব লাইট জ্বালিয়ে দেয়। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে সৌম্য আকাশকে রুম দেখিয়ে দেয়। আকাশ আশপাশটা দেখতে দেখতে সৌম্যের দেখানো ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুয়ে দেয়। সন্ধ্যা একটু নড়ে চড়ে উঠলে আকাশ সন্ধ্যার পেটে হাত দিয়ে আলতো করে থাপ্পড় দিতে লাগলো, যেন কোনো বাচ্চার ঘুম না ভাঙে। একদম সেই ভঙ্গিতে। সন্ধ্যা ঘুমে বিভোর হলে আকাশ সোজা হয়ে দাঁড়ায়। এগিয়ে গিয়ে ঘরের ফ্যান ছেড়ে দেয়।
পুরো বাড়ি বেশ সাজানো গোছানো। আকাশের ভালোই লাগলো। পরনের পাঞ্জাবি খুলে দরজা আটকে সন্ধ্যার পাশে এসে শুয়ে সন্ধ্যাকে জড়িয়ে চোখ বুজে নেয়। প্রচণ্ড ক্লান্ত লাগছে। দুপুরে রোদ পড়ে গিয়েছে, চারপাশে মিটিমিটি ঠান্ডা বাতাস বইছে। সৌম্যের বাড়ির উঠানে সৌম্য আকাশ চেয়ারে বসে টুকটাক কথা বলছে। পাশে বায়ানও বসে আছে। বায়ান আকাশের মেসেজ পেয়ে আসমানি নয়নকে নিয়ে সকালে রওনা দিয়েছিল। দুপুরের আগে আগেই গ্রামে এসে পৌঁছেছে। এরপর সে ঘুমিয়েছিল। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে বাইরে আসলো। সৌম্যের পরনে শার্ট প্যান্ট। সে বাজারে গিয়েছিল, মাত্র ফিরেছে বাজার থেকে। আকাশের পরনে টি শার্ট আর প্যান্ট। রাতে তার আর সন্ধ্যার কিছু নিতে ভুলে গিয়েছিল। এরপর তার মাকে ফোন করে জানিয়ে দিলে তার মা তাদের দুজনের কাপড় আনে। ইরা সন্ধ্যা ফাঁকা উঠোনে দুজন হাঁটছে আর ইরা টুকটাক কথা বলছে। সন্ধ্যা ইশারায় বোঝাচ্ছে সকাল থেকে তাদের বাড়িতে অনেকে তাদের দেখতে এসেছে। ইরা হেসে বলে, সন্ধ্যা, তোমাকে আর সৌম্যকে সকাল থেকে যত মানুষ দেখতে আসলো, বিশ্বাস করো আমাদের শহরের নতুন বর্বরকে এত মানুষ দেখতে চায় না। ইরার কথায় সন্ধ্যা একটু হাসলো। হাঁটতে হাঁটতে আকাশ আর সৌম্যের দিকে এগিয়ে আসে। আকাশ মৃদু স্বরে বলে, এই পাশের জমিটা কার সৌম্য? সৌম্য উত্তর করে, আমি এই জমি যার থেকে কিনেছি তারই। কেন? আকাশ ডান পা বাম পায়ের উপর তুলে বলে। ওখানে সন্ধ্যামালতী ফুলের বাগান করবে। আকাশের কথা শুনে সৌম্য আর বায়ান দুজনেই কেসে ওঠে। কেউ সন্ধ্যামালতী ফুলের বাগান করে আজকেই প্রথম শুনল। আকাশের কথা শুনে সন্ধ্যা ইরা দুজনে অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? ভুল বললাম নাকি? সবাই এরকম রিয়াকশন দিচ্ছ কেন? কেউ কিছু বলল না। তখনই ভেতর থেকে আসমানি নয়ন বেরিয়ে আসেন। তিনি জার্নি করে এসে গোসল করে ঘুমিয়েছিলেন। শরীর খারাপ লাগছিল। আসমানি নয়ন আকাশের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তুমি অত রাইতে ঘুম জায়গা গাড়ি চালাইয়া আসলা কেন? যদি অ্যাক্সিডেন্ট হইতো? আকাশ মায়ের দিকে চেয়ে বলে, হতো না মা, সন্ধ্যামালতী ছিল তো, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ছিল না। সৌম্য তার পাশে রাখা দুটো ব্যাগের একটি ব্যাগ ঢালে অনেকগুলো জীবিত মাছ চারিদিকে ছোটাছুটি করে। ইরার পায়ের কাছে একটি মাছ আসলে ইরা চেঁচিয়ে সন্ধ্যার সাথে চিপকে দাঁড়ায়। সৌম্য ইরার দিকে চেয়ে একটু হাসলো। সবাই তাকায় মাটিতে গড়াগড়ি খাওয়া মাছগুলোর দিকে। সন্ধ্যা মাছগুলো দেখে ভীষণ খুশি হলো। উপর হয়ে ইরার পায়ের কাছে থাকা ছোট মাছটি ধরে সরিয়ে রাখলো। সন্ধ্যার কাজে আকাশ আর ইরা দুজনেই অবাক হলো। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, আরে আমার বউ তো দেখি বহু সাহসী। আকাশের কথায় সবাই হাসলো। সন্ধ্যা একটু লজ্জা পায়। সে গ্রামে থাকতে কত মাছ কেটেছে। মাছ কাটতে ভালো লাগে তার। আর মাছগুলো যদি ভালো হয় তাহলে তো মাছ কাটার জন্য হাত নিষ্পিস করে, যেটা এখন সন্ধ্যার হচ্ছে। ভাবনা অনুযায়ী সন্ধ্যা একটু এগিয়ে যায় বটি আনতে। কিছুক্ষণ আগে এখানে কয়েকটা পেয়ারা কেটে খেয়েছিল সবাই, তাই বটি এখানে রেখেছে। সন্ধ্যা কয়েক পা এগিয়ে গেলে হঠাৎই কোথা থেকে সকাল দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি তাকে কে জড়িয়ে ধরলো। 2 সেকেন্ডের মাথায় সকাল সন্ধ্যাকে ছেড়ে হাঁপানো কণ্ঠে বলে, তুই বেঁচে আছিস সন্ধ্যা? আমি ভেবেছিলাম তুই বেঁচে নেই। একটু আগে তোর আর সৌম্য ভাইয়ার কথা শুনে ছুটতে ছুটতে আসলাম। কথাটা বলে সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরে। সকালের ব্যবহারে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে। সকালের কণ্ঠ পেয়ে আকাশ, সৌম্য, ইরা, আসমানি নন, বায়ান সবাই তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। সকাল গতকাল গ্রামে এসেছিল। এখানে এসে তার সাথে সকালের কথাও হয়েছে। একটু পর তাদের দেখা করার কথা, অথচ এখন সকাল সন্ধ্যাকে এসে এভাবে জড়িয়ে কথা বলছে। বেচারা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরা সকালকে চিনতে না পারায় ভ্রুকুচকে চেয়ে আছে। আসমানি নয়নের চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে চেনে না। সৌম্য গম্ভীর চোখে চেয়ে আছে। আকাশ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, চোখ মুখ শক্ত তার। মাঝখানে তার বাবা মারা যাওয়ায় মেয়েটি এতদিন তার হাত থেকে পার পেয়েছে। আজ একে সামনে থেকে দেখে যেন আকাশের গায়ে আগুন জ্বলে উঠল। বেয়াদব মেয়ের জন্য তার সন্ধ্যামালতী আজ কথা বলতে পারে না। আকাশের আর সহ্য হলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সকালের থেকে ছাড়িয়ে তার ডান পাশে দাঁড় করায়। সকাল আকাশকে দেখে অবাক হলো না। সে তো জানেই আকাশ সন্ধ্যার স্বামী, কিন্তু আকাশ তার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন বুঝলো না।
আকাশের দৃষ্টি দেখে ঝকিল। ভাবনার মাঝে আকাশ ডান হাতে সকালের বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দেয়। শক্ত হাতে শক্তপোক্ত থাপ্পড় খেয়ে সকাল হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আকাশের কাণ্ডে সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে সকালের পাশে গিয়ে বসে, সকালকে আঁকড়ে ধরে। বায়ানও এক প্রকার দৌড়ে এসে সকালের পাশে বসে কাপা গলায় রাখে। সন্ধ্যা মাথায় উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ এখনো ভস্ম করে দেয়া দৃষ্টিতে সকালের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। সে জানে না কেন তার চোখ ভিজল, তবে আকাশের রাগের কারণটা সে বুঝেছে। আসমানি নয়ন ইরা এগিয়ে এসে দাঁড়ায়। তারা কিছু বুঝতে পারছে না। সমু নীরব, সে নড়ল না জায়গা থেকে, চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে পানি। শুধু তার মনে পড়ল শেষবার যখন তার বনু তাকে সৌম্য ভাইয়া বলে ডেকেছিল, অথচ আজ বছরের পর বছর তার বনুর কণ্ঠ থেকে একটা শব্দ বের হয় না, যার পিছনে তার পরিবার নামের খারাপ মানুষগুলো ছিল। আসমানি নয়ন আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মাইয়াটারে এমনে মারলা কেন? বায়ান, সন্ধ্যা, এরা সবাই অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের শক্ত দৃষ্টি সকালের দিকে, তবে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে একটু ভিডিও অন করে ফোনে লাউড দেয়, যেখানে একটু পরপর সকালের বলা কিছু কথা ভেসে আসে। তোর এসব চিপকা চিপকি যায় না কেন? অসহ্যকর একটা। তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। তোর নাকি ওই আকাশ নাওয়ানের সাথে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ নাওয়ান রাজি তো হয়নি, উল্টো তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা, দেখেছিস? তোর চেয়ে আকাশ নাওয়ান কত শেড ফর্সা, কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপার সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। তোকে একটা খবর দিই, আমি আকাশ নাওয়ানের পিএ। এটার মানে কি জানিস? আকাশ নাওয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরও ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নাওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেই চিন্তা কর তাহলে, কেমন? সবগুলো কথা শেষে ভিডিওটি অফ হয়ে যায়। প্রত্যেকেই বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তার মনে আছে সেদিন সে সকালের কাছে তার সৌম্য ভাইয়ার খোঁজ চেয়েছিল, অথচ সকাল তার সৌম্য ভাইয়ার মরার কথা কত সহজেই বলে দিয়েছিল। কথাটা ভাবতেই সন্ধ্যার চোখ বেয়ে আবারও জল গড়ায়। সকালের হাত ছেড়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। এটা যে সকালের কণ্ঠ তার চেয়ে ভালো আর কে চিনবে? গত 1 বছর যাবৎ কত শতবার সকালের সাথে তার কথা হয়েছে, অথচ আজ এসব কি শুনছে? বায়ানের মাথা ঘুরে উঠল। সকালে ধরে রাখা হাত ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরে শক্তি পাচ্ছে না ছেলেটা। সকালে বলা আকাশের বউ হওয়ার কথাটা একদম বুকে গিয়ে লেগেছে। সকালের সাথে তার সম্পর্ক নড়বড়ে নয়, বরং ভীষণ স্ট্রং। সমু সকালের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সকাল তার বনুকে এভাবে কথা বলেছিল? তার বোনের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তার বোনকেই বলেছে তার বোন নাকি জোকারের মতো হাত পা নাড়ায়। সমু দুহাত মুষ্টিবদ্ধ করে সকালের দিকে চেয়ে রইল। ইরা সোমের পাশে দাঁড়িয়ে আছে। তার ভীষণ অবাক লাগলো সকাল মেয়েটাকে দেখে। মেয়েটি দেখতে কত সুন্দর, অথচ তাদের বোন সন্ধ্যাকে কত কষ্ট দিয়েছে। ইরা নিজের ইচ্ছে করলো সকালকে চাপকে সোজা করে দিতে। এখানে বড় কেউ না থাকলে সে সত্যি আজ সকালকে মারতে মারতে আধমোড়া করে ফেলতো। ইরা বাহাতে সোমের ডান হাত ধরে বলে, এ সকাল বিকাল আমার থেকে অনেক ছোট। সন্ধ্যা আর তুই ওই মেয়েকে কিছু না বললে আমি কিন্তু ওকে মারাত্মক মারবো সৌম্য। সমু কিছু বলল না। আসমানি নওয়ার সকালের দিকে চেয়ে আকাশের উদ্দেশ্যে রেগে বলে, এইটা সেই মাইয়া যে আমার জান্নাতের কণ্ঠস্বর কাইরা নিছে,
তাইলে ওর কণ্ঠস্বর এখনো রাখছো কেন? আসমানি নয়নের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় তার খালার দিকে। আসমানি নয়ন যেমন নরম তেমনি কঠোর। গত দিনগুলোতে সে খুব ভালো করে চিনেছে আসমানি নয়নকে। সত্যি সকালের গলার স্বর নষ্ট করবে না তো? কথাটা ভাবতেই ঢোক গিলল সন্ধ্যা। বায়ান একবার সকালের দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে। আর কি কিছু শোনা বাকি আছে তার? সকালে এরকম একটা কাজ করতে পারে তার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাসী বা কেন করবে? ওই ভয়েসগুলো তো মিথ্যা নয়। আকাশের কণ্ঠে তার ধ্যান ভাঙে। আকাশ আদেশের সুরে বলে, বায়ান, আমার অফিস রুমের ড্রয়ারে সালফিউরিক অ্যাসিডের একটা শিশি আছে, ওটা আমার লাগবে। এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, ফাস্ট। আকাশের কথা শুনে প্রত্যেকে আগে চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। তবে আসমানি নওয়াজ স্বাভাবিক। বায়ান ঢোক গিল। চোখে মুখে ভীতি ছেলেটার। সকাল তখন থেকে ফুপিয়ে গেছে। আকাশের শেষ কথাটা শুনে দুহাতে সন্ধ্যার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে। কথাটা আকাশ শুনতেই নিচু হয়ে সকালের হাত ধরে টেনে দাঁড় করায়। সকাল পড়তে পড়তে বেঁচে যায়। আকাশ ডান হাতে সকালের চুলের মুঠি ধরে রাগান্বিত স্বরে বলে, জানি অ্যাসিড খেলে কেমন লাগে, সেদিন বুঝিসনি? আজ আমি তোকে অ্যাসিডের স্বাদ বোঝাবো, ওয়েট। বায়ান এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। প্রিয় মানুষকে এভাবে অপমানিত হতে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? সেও পারছে না। কিন্তু সকালের কাজগুলো ভাবলে তার নিজেরই রাগ লাগছে। সেখানে আকাশ স্যার তার বউকে কত ভালোবাসে। সকাল সে মেয়েটার সাথে কত বাজে ব্যবহার করেছে। বায়ান মলিন মুখে সকালের দিকে চেয়ে রইল। সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাত সকালের চুল থেকে ছাড়াতে চায়। আকাশ বিরক্ত হয়। ফোন পকেটে রেখে বা হাতে সন্ধ্যা টেনে তার পাশে এনে দাঁড় করিয়ে সন্ধ্যার দুহাত সহ সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। সকাল কান্নামাখা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ভেজা চোখে সকালের দিকে চেয়ে আছে। তার খুব খারাপ লাগছে। সকাল তার কাছে ক্ষমা চেয়েছে, ওতে মেয়েটা গলে গিয়েছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে আরো অনেক অসহায় মানুষ আছে, তোমার সব দয়ার ভান্ডার তাদের জন্য তুলে রাখো সন্ধ্যা মারুতি। কোনো অমানুষের জন্য ব্যয় করে এত সুন্দর গুণ অপাত্রে ঢালবে না, নিষেধ করে দিলাম। সন্ধ্যা আকাশের কথা শুনে ঢোক গেল। আকাশ কথাটা বলে সকালের চুলের মুঠি আরো শক্ত করে ধরে সকালের দিকে চেয়ে তাতে দাঁত চেপে বলে, সন্ধ্যা মারুতিকে ছাড়তে আমি যেমন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, তেমনি সন্ধ্যা মারুতিকে আমার সাথে বাঁধতে আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছিলাম। কান খুলে শুনে রাখো, সন্ধ্যা মারুতি পাতিলের মতো কালো হলেও আকাশ নওয়ানের পাশে শুধু এবং শুধুমাত্র আমার সন্ধ্যা মারুতিকেই মানায়, নো ওয়ান এলস। লাস্ট কথাটা চিৎকার করে বলে। আর সাথে সকালের ডান গালে আবারও কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। সকাল উল্টে পড়তে নিলে বায়ান দৌড়ে এসে সকালকে আঁকড়ে ধরে। সকাল দুহাতে বায়ানকে আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠে। মাথা উঁচু করে বায়ানের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। বায়ানের চোখ দুটো লাল। সকাল কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ডাকে। বায়ান ঢোক গেল। নিজেকে এত অসহায় লাগেনি কখনো। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে, বায়ান, আমি তোমাকে কি বলেছি শুনতে পাওনি? চিন্তা নেই, তোমার গার্লফ্রেন্ডকে অ্যাসিড খাওয়ানোর পর চিকিৎসা করানো হবে। মরে গেলে হায়াত শেষ, বেঁচে থাকলে হায়াত বেশ। ঢাকা ব্যাক করো। কথাটা বলে আকাশ সন্ধ্যাকে ছেড়ে আবারও সকালের দিকে তেড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে দুহাতে আকাশকে ঠেলে। আকাশ রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্নামাখা চোখে তাকায়, দুহাত জমা করে বোঝায়, ওকে আর কিছু বলবেন না প্লিজ। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, একটু আগে কি বললাম ভুলে গিয়েছো? তুমি ঘরে যাও সন্ধ্যা মারুতি, নয়তো তোমার লেগে যাবে। কথাটা বলে আকাশ তার সামনে থেকে সন্ধ্যাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর আবারও এগিয়ে যেতে নিলে সন্ধ্যা আকাশের সামনে এসে দুহাতে আকাশকে জাপটে ধরে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে বলে, সন্ধ্যা মারুতি, ছাড়ো আমায়। সন্ধ্যা ঠকিল। আকাশকে ছেড়ে দুহাতে চোখ মুছে আকাশের হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ সোমের দিকে চেয়ে রেগে বলে, সৌম্য, তোমার বোনকে সরাও, নয়তো ও এখন আমার হাতে মার খাবে বলে দিলাম। সৌম্য নিশ্চুপ। তার দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো তার বাবার দিকে। সৌম্যের দৃষ্টিজোড়া ঝাপসা। নিজেকে কি যে দুর্বল লাগে। কাদের শাস্তি দিবে সে?
যারা তার আপনজন, এসব দিন আসার আগে বোধহয় মরে যাওয়া ভালো ছিল। দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার হাত ধরে মৃদুস্বরে বলে। বনু, ঘরে যা। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। সাথে সাথেই সন্ধ্যা সৌম্যের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে আবারও আকাশের সামনে দাঁড়িয়ে দুহাতে আকাশের পেটের দিকে টি শার্ট ধরে টানে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও বিরক্ত হয়। মেজাজটা খারাপ হচ্ছে তার। সন্ধ্যার দিকে তাকিয়ে কড়া ধমক দেয়। কি প্রবলেম তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। এই বউটা সারাদিন কেঁদে কেঁদে তাকে গলিয়ে ফেলে। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা হকচকিয়ে ওঠে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভিতর যেতে যেতে বলে। বায়ান, আমি বাড়ির ভেতর থেকে এসে যেন শুনি তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছো। বায়ান সকালকে ছেড়ে সকালের পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য এগিয়ে এসে সকালের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলে। আমি ছোট থেকে ভাবতাম আমার দুটো বোন, তুই আমার বোনকে অনেক জ্বালিয়েছিস। আমি বাড়িতে থাকতে দেখেছি, ঢাকা যাওয়ার পরও জ্বালিয়েছিস। দেখতে না পেলে বুঝতাম, কিন্তু আমি বাড়ি আসলে বোনও আমার কাছে তোর নামে কখনো বিচার দেয়নি। আমি ভাবতাম আমাদের মা আলাদা হলেও বাবু তো একটাই, হয়তো তোর মনে আমাদের জন্য সামান্য হলেও মায়া আছে। অথচ তুই যে তোর মায়ের আরেকটা নিকৃষ্ট রূপ, সেটা বুঝতে পারিনি। কথাগুলো বলে থামে সৌম্য। ঢোক গিলে বলে। অনেকগুলো বছর হয়ে গেল বোনু আর কথা বলে না। তুই আর তোর মা আমার বোনের গলার স্বর কেড়ে নিয়ে ঠিক কতটা শান্তি পেয়েছিস বলবি সকাল? সৌম্যের কথায় ইরার চোখ জোড়া ভিজে উঠল। বায়ান অবাক হয়ে সৌম্যের দিকে চেয়ে আছে। আসমানি নওয়ান মলিন মুখে সৌম্যের দিকে চেয়ে আছে। সকাল মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে। বাকিটুকু বলার আগে সৌম্য রাগান্বিত স্বরে বলে। আর একটা কথা বলবি না। কাউকে শাস্তি দেওয়ার শিক্ষা মা আমাদের দেয়নি, তাই তোদের কোনো শাস্তি আমি দেব না। তবে বোনের মতো ক্ষমাও আমি করব না। আকাশ ভাইকে আমি বাধা দেব না। এবার এখান থেকে যা, আমাদের ধারের কাছেও আর আসবে না। সকাল দুহাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্য কথাগুলো বলে উল্টো ঘুরে যেতে গিয়েও থেমে গেল তার বাবাকে আরও অনেকটা কাছে দেখে। আসমানি নওয়ান বাড়ির ভেতরে যেতে গিয়েও থেমে যায় সৌম্যের বাবাকে দেখতে পেয়ে। মুহূর্তেই চোখে মুখে ক্রোধ জমা হয়। এই জানোয়ারকে সে ছাড়বে না। ভদ্রমহিলা সৌম্যের বাবার দিকে দুপা এগিয়ে আসে। এরপর দাঁড়িয়ে গিয়ে ডান পা উঁচু করে পায়ের চটি খুলে ডান হাতে নেয়। দৃষ্টি সৌম্যের বাবার পানে রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সৌম্যের দৃষ্টি পড়ে আসমানি নয়নের উপর। আসমানি নয়নের পায়ের চটি হাতে এটা খেয়াল করেছে সে। আসমানি নয়নের মনোভাব বুঝতে পেরে সৌম্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার সামনে দাঁড়ায়। গ্রাম হওয়ায় অনেক মানুষ এসে জড়ো হয়েছে তাদের উঠোনের সামনে। সকলের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হওয়ার ব্যাপারটি সৌম্য কেন যেন মানতে পারল না। আসমানি নওয়ান সামনে সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়। বিরক্ত চোখে চেয়ে বলে। সামনে থেইকা সরে দাঁড়াও সৌম্য। সৌম্য মৃদুস্বরে বলে। ওনাকে কিছু বলবেন না, উনি আমার বাবা। আসমানি নওয়ান শক্ত গলায় বলে। আর তোমার কুলাঙ্গার বাপ যারে ওই প্রথম বিয়া করছিল সে আমার বোন। সৌম্য মাথা নিচু করে ঢোক গেল। পিছন থেকে সৌম্যের বাবা অনুতপ্ত স্বরে বলে। আপা আমারে মাফ করে দিন। সৌম্যের বাবার কথায় আসমানি নওয়ান একটু হাসল। এরপর চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে। আমি মাফ করমু? আমারে তোর জ্যোৎস্না মনে হয়? একটু থেমে বলে। আচ্ছা যা, তোরে আমি মাফ করতাছি। আমার বোনের প্রাণ ফিরায় দে। যা আমার বোন রে আন, যদি আনতে পারোস তাইলে মাফ করতাছি। মানুষ মাইরা আইসা মাপ চাইতে লজ্জা লাগে না তোদের? সৌম্যের বাবা মাথা নিচু করে রইল। সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে। উনি আমার মাকে মারেননি। আসমানি নওয়ান সৌম্যের কথাই রেগে যায়। বাহাতে সৌম্যের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে। তোমার মায়েরে তোমার কুলাঙ্গার বাপই মারছে। জ্যোৎস্না আমাগো সবার কলিজা আসিল। তোমার বাপের জন্য সে পরিবার হারাইছে। বিনিময়ে তোমার বাপ কি দিছিল আমার বোন রে? জীবন্ত লাশ বানাইয়া দিছিল।
7 দিনের মাথায় আমার বোন ঘুমের ঘোরে কি খুশিতে মরছে, নাকি তোমার ওই বাপ আমার বোনটারে তিলে তিলে মারছে, জানো না তুমি? কথাগুলো বলে থামে আসমানি নওয়ান। কথা বেঁধে আসছে ঢোক গিলে ধরা গলায় বলে, আমি জ্যোৎস্নারে কোনোদিন সামান্য রান্নার জন্য রান্নাঘরে পাঠাই নাই। আমার সেই বোনটা এই গ্রামে আইসা কত কষ্ট করছে, বিনিময়ে তোমার বাপ আমার বোনডারে একটু ভালোবাসা দিতে পারে নাই সৌম্য, মাইরা ফলাইছে আমার বোন রে। কথাগুলো বলতে গিয়ে আসমানি নয়নের চোখ ভরে ওঠে। মাথা নিচু করে নেয়। সমীর চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। তার মায়ের কষ্ট তার চেয়ে বেশি আর কেউ দেখেনি। কিন্তু বাবাকে মারলে কি তার মাফ আসবে? আসমানি নয়ন হাতের চটি ছুঁড়ে ফেলে বলে, আমারে থামাইয়া কি করবা? উপরে একজন আছে, সে একদিন ঠিকই বিচার করব। কথাটা বলে আসমানি নওয়ান ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ায়। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। পাশ থেকে একজন মহিলা অবাক হয়ে বলে, জ্যোৎস্না আপা, তোমার বোন আসিল আসমানি আপা। কারো কণ্ঠ পেয়ে আসমানি নওয়ান দ্রুত শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ জোড়া মুছল। এরপর একটু হেসে বলে, আমার ছোট বোন খুব আদরের আসিল। ভদ্র মহিলা মলিন গলায় বলে, জ্যোৎস্না আপা তার ভাই বোনের কথা বলে সব সময় অনেক কান্ত জানো। আর সৌম্যর বাপ আর একটা বিয়ে করেছে, জানাও পর আরও অনেক কান্ত। আমি অনেক কইছিলাম যে তোমার বাপের বাড়িতে জানাও, কিন্তু জ্যোৎস্না আপা কইতো আমার বাপের বাড়ির সবাই সৌম্যের বাপের খোঁজ পাইলে ওরে বাঁচতে দিব না। জ্যোৎস্না আপা সৌম্যের বাপরে মেলা ভালোবাসত, কিন্তু বেচারি সৌম্যের বাপের জন্য মইরা গেল। আসমানি নয়ন বহু কষ্টে কান্না গিলে নিল। অতপর মহিলাটিকে যাচ্ছি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। সৌম্য সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর উল্টো ঘুরে তার বাবার উদ্দেশ্যে বলে, এখান থেকে যাও, তোমার দুজন ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে ভালো থাকো। আমার আর বোনের সামনে আর কখনো এসো না। এটুকু বলে থামে সৌম্য। মাথা উঁচু করে তার বাবার ঝাপসা চোখ জোড়া দেখে সৌম্য বিদ্রুপ হাসল। অতপর বলে, ভাগ্যিস আল্লাহ আমাকে আর বোনকে তোমার মতো অমানুষ না বানিয়ে মায়ের মতো ভালো মানুষ বানিয়েছে, নয়তো তোমার মতো বাবাদের বাঁচিয়ে রেখে বাকি বাবাদের দুর্নাম হতে দিতাম না। কথাটা বলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, আমার আর বোনের বাবা মা কেউ বেঁচে নেই, তাই দয়া করে আমার বাবার রূপ নিয়ে আমাদের সামনে এসে আমাদের ভরানোর চেষ্টা করো না। আমি শাস্তি দিতে অপারগ হলেও ক্ষমা করি না। কথাটা বলে সৌম্য আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। ইরার হাত শক্ত করে ধরে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। সৌম্যের বাবার ঝাপসা চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সে সত্যি বাবা হিসেবে খুব খারাপ করেছে, তার ক্ষমা হয় না। সৌম্যের মায়ের মুখটা আজ খুব করে চোখের সামনে ভাসল। সন্ধ্যাকে দূর থেকে একবার দেখেছিল, আর দেখল না। লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়ান এতক্ষণ ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নীরব দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল। সকালের বাবাকে সে চেনে। লোকটিকে তার কেমন যেন মেরুদণ্ডহীন মনে হয়, তবে সে সকালের ফ্যামিলি নিয়ে কখনো কথা বলেনি। আজও সকালের বাবার দিকে এগোলো না, নিজেকে শক্ত করলো। এরপর তার পাশে দাঁড়িয়ে ফোপানো সকালের হাত শক্ত করে ধরে সকালদের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সকাল ঝকিল, ডান হাতে বায়ানের হাত ধরে কান্না মাখা গলায় বলে, বায়ান সকালের কথা কানে নিল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। সকাল বায়ানের পায়ের সাথে পা মেলাতে পারে না, তবু বায়ানের সাথে এগোয় আর বলে। বায়ান একবারও তাকালো না সকালের দিকে। গ্রামের মানুষ সব সকালের দিকে তাকিয়ে ছিছি করছে। গ্রামের সামান্য ঘটনাকেই মানুষ অনেক বড় করে দেখে, সেখানে সকালকে এভাবে একজন ছেলের হাত ধরা, সাথে সকালের এরকম অবস্থায় কেউ ভালো চোখে দেখছে না। বায়ান সকালদের বাড়ির উঠানের কাছাকাছি আসলে সকালের মা বায়ানকে দেখে খুশি হয়। বায়ান মাঝে মাঝেই তাদের এখানে আসতে সকালের সাথে। বায়ানের সাথে তার মেয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হবে, কথাবার্তা ঠিকও হয়ে আছে। কিন্তু তিনি বায়ানকে দেখে যতটা না খুশি হলো, তার চেয়ে বেশি অবাক হলো সকালকে এভাবে টানতে টানতে আনতে দেখে। ভাবনার মাঝে বায়ান সকালকে টেনে সকালের মায়ের দিকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার মেয়েকে দিয়ে গেলাম। আমার মা আমি কেউই আপনাদের মতো লো মেন্টালিটির মানুষ না, তাই আপনার মেয়ে আমার জন্য নয়। সকালের মা সকালকে আঁকড়ে ধরে অবাক হয়ে বলে, বুঝলাম না,
তোমার কথা। আমার মেয়ে কি করছে? আমি কি করছি? বায়ান রেগে বলে। কি করেছেন সেটা আপনিও জানেন, আপনার মেয়েও জানে। আর না বোঝার মতো কিছু তো বলিনি। আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, বুঝেছেন? বায়ানের কথা শুনে সকালের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সকালের মা বিস্ময় কণ্ঠে বলে, কি কও বাবা? গ্রামে প্রায় সবাই জানে আমার মেয়ে তোমার সাথে বিয়ে ঠিক। বায়ান রেগে বলে। তো এবার সবাইকে জানিয়ে দিন, আপনাদের মা মেয়ের ডাইনিগিরির জন্য সেই বিয়ে ভেঙে গিয়েছে। বায়ানের কথায় সকালের মা বাকরুদ্ধ হয়ে তাকায়। বায়ান কথাটি বলে উল্টো ঘুরে দুপায়ে গলে সকাল দৌড়ে এসে বায়ানকে চাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে,